হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 6-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের CC14 পেপারের দুটি 15 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন যেটা আছে দেখতে পাচ্ছ 2023 সালে পরীক্ষা এসেছিল এবং তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নটা হচ্ছে জেলা প্রশাসনে জেলা সমাহর্তার পরিবর্তিত ভূমিকার উপর টিকা। এই জেলা সমাহর্তা এই ভাষাটার মানে হচ্ছে, ইংরাজিটা এটা মনে রাখবে তাহলে আরও ভালো করে এটা তোমাদের মনে থাকবে, অর্থাৎ ডিস্ট্রিক্ট কালেক্টরের ভূমিকা। ডিস্ট্রিক্ট কালেক্টরের যে পরিবর্তিত ভূমিকা, অর্থাৎ প্রথম দিকে ডিস্ট্রিক্ট কালেক্টরের কী ভূমিকা ছিল, বর্তমানে সেটা কি চেঞ্জ এসেছে, সেটা আলোচনা করতে বলা হয়েছে। অ্যান্সারটা তোমরা বুঝে নেবে। আর আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। দুটো প্রশ্নের উত্তর আজকে ক্লাসে তোমরা পেয়ে যাচ্ছ। প্রথমেই দেখো, একটা ভূমিকা তোমাদের লিখতে হবে। সেখানে কি লিখবে দেখো, ভারতে প্রশাসনিক কাঠামোতে জেলা প্রশাসন একটি মৌলিক স্তর এবং জেলা সমাহর্তা বা ডিস্ট্রিক্ট কালেক্টর হলেন এই স্তরের কেন্দ্রবিন্দু। ঐতিহাসিকভাবে তিনি ছিলেন রাজস্ব আদায়, আইন শৃঙ্খলা রক্ষা ও জেলা শাসনের প্রধান কর্তা। তবে স্বাধীনতার উত্তর ভারতে বিশেষ করে উদারীকরণ, বিকেন্দ্রীকরণ এবং তথ্য প্রযুক্তির প্রসারের ফলে এই ভূমিকার বহুমাত্রিক রূপ লাভ করেছে। রাষ্ট্রবিজ্ঞানী পল অ্যাপেলবি বলেছেন, একজন আধুনিক জেলাশাসক শুধু প্রশাসন নয়, তিনি একজন পরিকল্পনাকারী, সংগঠক ও নেতৃত্বদাতা। এই বক্তব্যটি বর্তমান সময়ে জেলাশাসকের পরিবর্তিত ও সম্প্রসারিত ভূমিকাকে স্পষ্টভাবে তুলে ধরে। এবার দেখো, জেলা সমাহর্তার পরিবর্তিত ভূমিকা, অর্থাৎ ডিস্ট্রিক্ট কালেক্টরের পরিবর্তিত ভূমিকা। প্রথম পয়েন্ট এখানে যেটা আছে দেখো, ঐতিহাসিক প্রেক্ষাপট এবং প্রাথমিক প্রশাসনিক ভূমিকা। জেলা সমাহর্তা পদটি প্রতিষ্ঠিত হয়েছিল ব্রিটিশ শাসন আমলে 1772 সালে ওয়ারেন হেস্টিংয়ের মাধ্যমে। তার মূল দায়িত্ব ছিল ভূমি রাজস্ব আদায়, স্থানীয় আদালত পরিচালনা এবং জেলা স্তরে আইন শৃঙ্খলা রক্ষা। তিনি ছিলেন একই সঙ্গে জেলার প্রশাসনিক, তারপরে দেখো বিচারিক এবং রাজস্ব বিভাগের প্রধান। এই কাঠামো অনেকটাই কেন্দ্রীভূত ও ঔপনিবেশিক শাসনের জন্য উপযুক্ত ছিল। তারপরে কি, স্বাধীনতার পরবর্তী প্রশাসনিক সংস্কার ও দায়িত্বের বিস্তার। ভারতের স্বাধীনতার পর প্রশাসনিক কাঠামো গণতান্ত্রিক ও কল্যাণমূলক রাষ্ট্রের নীতির ভিত্তিতে নতুন রূপ পায়। জেলা প্রশাসকের ভূমিকা পরিবর্তিত হয়। এখন তিনি কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন কল্যাণমূলক ও উন্নয়নমূলক প্রকল্পের বাস্তবায়নকারী হিসাবে কাজ করেন। তার কাজের পরিসর বেড়েছে শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো, নারী ও শিশু উন্নয়ন, গ্রামীণ কর্মসংস্থান প্রভৃতির ক্ষেত্রে। এবার হচ্ছে বিকেন্দ্রীকরণ ও স্থানীয় প্রশাসন প্রতিষ্ঠার প্রভাব। 73তম ও 74তম সংবিধান সংশোধনের মাধ্যমে পঞ্চায়েত ও পৌর স্বশাসন প্রতিষ্ঠিত হওয়ার ফলে জেলা প্রশাসকের স্থানীয় স্বশাসন এবং সংস্থাগুলোর সঙ্গে সহযোগিতায় কাজ করতে হয়। জেলা পরিকল্পনা কমিটি গ্রাম পঞ্চায়েত ও পৌরসভাগুলির সঙ্গে সমন্বয় সাধন করে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে তার দায়িত্বের মধ্যে পড়ে। ফলে তিনি এখন প্রশাসনের পাশাপাশি একটি রাজনৈতিক ও সামাজিক দায়িত্ব পালন করেন। তারপরে আছে উন্নয়ন প্রশাসনে নেতৃত্ব স্থানীয় ভূমিকায় উত্তরণ। বর্তমান সময়ে জেলা প্রশাসক শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষক নয়, তিনি জেলার সামগ্রিক উন্নয়নের পরিচালক। বিভিন্ন কেন্দ্রীয় ও রাজ্য সরকারি প্রকল্প যেমন মনরেগা, PMAY, তারপরে বেটি বাঁচাও বেটি পড়াও, স্বচ্ছ ভারত মিশন ইত্যাদি বাস্তবায়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সংশ্লিষ্ট দপ্তরগুলির মধ্যে সমন্বয় সাধন করে। জেলা প্রশাসক উন্নয়ন কর্মসূচিগুলোকে কার্যকর রূপ দেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও জনস্বাস্থ্য সংকটে গুরুত্বপূর্ণ ভূমিকা। প্রাকৃতিক দুর্যোগ, মহামারী বা অন্যান্য সংকটের সময় জেলা শাসক নেতৃত্ব দেন। কোভিড-19 মহামারীর সময় তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাস্থ্য পরিকাঠামো ব্যবস্থাপনা, লকডাউন বাস্তবায়ন, খাদ্য ও ওষুধ সরবরাহ, ভ্যাকসিন কর্মসূচি পরিচালনায় তিনি সামনের সারিতে ছিলেন। দুর্যোগ মোকাবিলার জেলা প্রশাসক একজন দেখো ক্রাইসিস ম্যানেজার হিসাবে পরিচিত। তারপরে হচ্ছে দেখো
প্রযুক্তি নির্ভর প্রশাসনের বিকাশ ও আধুনিকরণ। ডিজিটাল ইন্ডিয়া কর্মসূচির পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসনে ব্যাপক প্রযুক্তিগত পরিবর্তন এসেছে। অনলাইন পরিষেবা, ই গভর্নেন্স, ডিজিটাল পোর্টালের মাধ্যমে নাগরিক পরিষেবা প্রদান, এইসব এখন জেলা প্রশাসকের দায়িত্বের একটি গুরুত্বপূর্ণ অংশ। দুরন্ত, দক্ষ এবং স্বচ্ছ প্রশাসনের লক্ষ্যে তিনি তথ্য প্রযুক্তির ব্যবহারে নেতৃত্ব দেন। তারপরে হচ্ছে দেখো জনসম্পৃক্ততা এবং অংশগ্রহণমূলক প্রশাসনের প্রসার। বর্তমানে জেলা শাসক জনপ্রতিনিধি ও জনসাধারণের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে কাজ করেন। তারপরে কি বলা হচ্ছে দেখো জনশুনানি, লোক অভিযোগ মেলা, মোবাইল গ্রিভান্স দেখো রেড্রেসাল ইউনিট ইত্যাদির মাধ্যমে তিনি জনগণের কথা সরাসরি শোনেন এবং সমস্যা সমাধানে উদ্যোগী হন। এর ফলে গণতান্ত্রিক জবাবদিহিতা নিশ্চিত হয়। এবার চ্যালেঞ্জ ও সমালোচনা। যদিও ডিস্ট্রিক্ট কালেক্টরের দায়িত্ব বেড়েছে, তবু তার ক্ষমতার পরিধি অনেক সময় রাজনৈতিক হস্তক্ষেপ, অর্থনৈতিক সংকট ও প্রশাসনিক জটিলতার কারণে বাধাগ্রস্ত হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে দ্বন্দ্ব, অতিরিক্ত কাজের চাপ ও অব্যবস্থাপনার অভিযোগ মাঝে মাঝে ওঠে। এবারে উপসংহারে কি বলা হচ্ছে? উপসংহারে বলা যায় ডিস্ট্রিক্ট কালেক্টরের ভূমিকা কেবল প্রশাসনিক প্রধান হিসাবেই নয়, বরং একজন সুদূর প্রসারী পরিকল্পনাকারী ও পরিবর্তিত অগ্রদূত রূপে বিবর্তিত হয়েছে। আধুনিক ভারতবর্ষে তিনি জেলা পর্যায়ে জনসেবামূলক প্রশাসনের অন্যতম মুখ। রাষ্ট্রবিজ্ঞানীর ভাষায় একজন আদর্শ জেলাশাসক প্রশাসন ও জনগণের মাঝে সেতু বন্ধনের প্রতীক। ভবিষ্যতে তার ভূমিকা আরও বহুমাত্রিক ও চ্যালেঞ্জ সাপেক্ষ হবে, যেখানে দক্ষতা, নেতৃত্ব ও জনসংযোগ সব কিছুর মধ্যে সমন্বয় অপরিহার্য। তারপরে পরের প্রশ্ন আছে দেখো ভারতের কেন্দ্রীয় সরকারি কর্তৃক নিযুক্তি আধিকারিকদের নিয়োগ এবং প্রশিক্ষণ সম্পর্কে একটি নিবন্ধ লেখো। এই প্রশ্নের উত্তরটা নিয়েও আলোচনা করব, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। আর কিভাবে উত্তরগুলো একদম গুছিয়ে পারফেক্টভাবে লেখা যায় অ্যান্সার দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। আরেকটা বিষয় তোমাদের এখানে বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। এখন তো আর অ্যাডমিশন নিতে পারবে না, তবে কোনো সাপোর্ট যদি প্রয়োজন হয় তাহলে তোমরা যেমন স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো বা কোনো পেপার তোমরা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। সেক্ষেত্রে তোমরা নিচে এই নম্বরে যোগাযোগ করে যে কোনো পেপারে তোমরা কিন্তু স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। এবারে এখানে ভূমিকাটা বোঝো, যে এখানে ভূমিকায় কি বলা হচ্ছে, যে ভারত একটি বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র, যেখানে সুশাসন নিশ্চিত করার জন্য একটি দক্ষ ও প্রশিক্ষিত আমলাতন্ত্রের গুরুত্ব অপরিসীম। কেন্দ্রীয় সরকারি কর্তৃক আধিকারিকরা দেশের নীতি নির্ধারণ ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই অধিকারের নিয়োগ প্রক্রিয়া অত্যন্ত সুসংবদ্ধ এবং তাদের প্রশিক্ষণের ওপর বিশেষ জোর দেওয়া হয়, যাতে তারা পরিবর্তিত পরিস্থিতিতে দেশের চ্যালেঞ্জের মোকাবিলায় সক্ষম হয়। ভারতের সংবিধানের 320 নম্বর ধারা অনুযায়ী ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ ইউপিএসসি কেন্দ্রীয় সরকারি কর্তৃকের নিয়োগ প্রক্রিয়ায় কেন্দ্রীয় ভূমিকা পালন করে। অধ্যাপক রাজনী কোঠারি যেমনটি বলেছেন, ভারতে প্রশাসনিক কাঠামো একটি জটিল জালিকা, যেখানে সঠিক ব্যক্তিদের সঠিক পদে নিয়োগ করা দেশের অগ্রগতির ভিত্তি। এবারে হচ্ছে নিয়োগ প্রক্রিয়াটাকে বোঝো। কেন্দ্রীয় সরকারি কর্তৃক আধিকারিকদের নিয়োগ মূলত ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের দ্বারা পরিচালিত হয়। এটি একটি স্বাধীন সাংবিধানিক সংস্থা যা মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করে। নিয়োগ প্রক্রিয়াটি সাধারণত 3টি ধাপে হয়, অর্থাৎ তোমরাও যদি ইউপিএসসি পরীক্ষা দিতে চাও, ইউপিএসসি দিয়ে আইএস, আইপিএস বা এফপিএস হতে চাও, সেক্ষেত্রে তোমরা এই স্টেপগুলোর মাধ্যমে পরীক্ষা দিতে পারবে, সেটাই এখানে বলা হচ্ছে। প্রিলিমিনারি যে পরীক্ষা অর্থাৎ প্রাথমিক পরীক্ষা, সেখানে বলা হচ্ছে এটি একটি ছাঁকনি পরীক্ষা, যার উদ্দেশ্য বিপুল সংখ্যক আবেদনকারীর মধ্যে থেকে যোগ্য প্রার্থীদের মূল পরীক্ষার জন্য নির্বাচন করা। এতে সাধারণত 2টি অবজেক্টিভ টাইপের পেপার থাকে। 2 নম্বর হচ্ছে মূল পরীক্ষা অর্থাৎ মেন এক্সামিনেশন। প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীরা মূল পরীক্ষায় অংশ নেন। এটি লিখিত পরীক্ষা, এতে বিভিন্ন বিষয়ের ওপর প্রশ্ন থাকে যা প্রার্থীর জ্ঞান বিশ্লেষণ ক্ষমতা ও লেখার দক্ষতা যাচাই করে। এই পর্যায়ে প্রার্থীর বিষয়ভিত্তিক জ্ঞান এবং প্রশাসনিক সমস্যা সমাধানের ক্ষমতা মূল্যায়ন করা হয়। তারপরে হচ্ছে সাক্ষাৎকারে কি বলা হচ্ছে দেখো, সাক্ষাৎকার মানে হচ্ছে ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট।
মূল পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হয়। এই ধাপে প্রার্থীর ব্যক্তিত্ব, মানসিক সতর্কতা, সমালোচনামূলক চিন্তাভাবনা এবং নেতৃত্বদানের গুণাবলী যাচাই করা হয়। এই পর্যায়টি প্রার্থীর সামগ্রিক ব্যক্তিত্বের মূল্যায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কঠোর ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে ভারত সরকার দেশের সেরা মেধাগুলিকে প্রশাসনে নিয়ে আসার চেষ্টা করে। ডক্টর বি.আর. আম্বেদকর এই প্রসঙ্গে বলেছিলেন, একটি সুপ্রতিষ্ঠিত এবং নিরপেক্ষ সিভিল সার্ভিস ভারতের গণতন্ত্রের মেরুদণ্ড। এবার আছে দেখো প্রশিক্ষণ ব্যবস্থা। নিয়োগের পর নির্বাচিত আধিকারিকদের ব্যাপক প্রশিক্ষণের মধ্যে দিয়ে যেতে হয় যাতে তারা তাদের দায়িত্ব পালনে সম্পূর্ণ সক্ষম হন। এই প্রশিক্ষণ ব্যবস্থায় তাদের জ্ঞান, দক্ষতা, দৃষ্টিভঙ্গি বিকাশে সহায়তা করে। ভারতের কেন্দ্রীয় সরকারি কীর্তক আধিকারিকদের প্রশিক্ষণের জন্য একাধিক প্রতিষ্ঠান রয়েছে। প্রথমেই যেটার নাম আসে সেটা হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল একাডেমি অফ অ্যাডমিনিস্ট্রেশন, যেটা হচ্ছে মৌসুরিতে আছে। এটি ভারতীয় প্রশাসনিক পরিষেবা অর্থাৎ আইএস আধিকারিকদের জন্য প্রধান প্রশিক্ষণ কেন্দ্র। এখানে ফাউন্ডেশন কোর্স অনুষ্ঠিত হয়, যেখানে বিভিন্ন কেন্দ্রীয় সরকারি কর্তৃত্বের নির্বাচিত প্রার্থীরা একসঙ্গে প্রশিক্ষণ গ্রহণ করে। এই কোর্সে প্রশাসন, অর্থনীতি, আইন, জননীতি এবং সামাজিক ন্যায় বিচারের মতো বিভিন্ন বিষয়ে মৌলিক জ্ঞান প্রদান করা হয়। 2 নম্বর হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল ন্যাশনাল পুলিশ একাডেমি, হায়দ্রাবাদে আছে। ভারতীয় পুলিশ পরিষেবা অর্থাৎ আইপিএস আধিকারিকদের জন্য এটি প্রধান প্রশিক্ষণ কেন্দ্র। এখানে আইন শৃঙ্খলা রক্ষা, অপরাধ তদন্ত এবং ফরেনসিক সায়েন্স এবং জনসম্পর্কের ওপর জোর দিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। তারপরে আছে ন্যাশনাল একাডেমি অফ কাস্টম ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড নারকোটিক্স, যেটা হচ্ছে ফরিদাবাদে আছে। ভারতীয় রাজস্ব পরিষেবা অর্থাৎ আইআরএস আধিকারিকদের কাস্টম ও সেন্ট্রাল এক্সাইজ প্রশিক্ষণ দেওয়া হয়। তারপর হচ্ছে ফরেন সার্ভিস ইনস্টিটিউট, যেটা হচ্ছে এফএসআই, নতুন দিল্লিতে আছে। ভারতীয় পররাষ্ট্র পরিষেবার আধিকারিকদের কূটনৈতিক দক্ষতা এবং আন্তর্জাতিক সম্পর্কের ওপর প্রশিক্ষণ দেওয়া হয়। এগুলো আছে। তারপরে উপসংহার দিয়ে প্রশ্নের উত্তরটা শেষ করা হয়েছে। এই ছিল তোমাদের 15 নম্বরের 2টি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর।